ওয়েলকাম ফ্রেন্ডস, তোমাদের সকলকে স্বাগত জানাই আমার এই চ্যানেলে। আজকে এই ভিডিওতে মূলত আমি তোমাদের সাথে যেটা আলোচনা করব সেটি হচ্ছে পিএসসি ক্লার্কশিপ পরীক্ষার জিকের ইম্পর্টেন্ট টপিকস নিয়ে। দেখো, এই যে তোমাদের পিএসসি ক্লার্কশিপ এক্সামিনেশনটা বা প্রিলিমস যে এক্সামিনেশনটা হবে, সেখানে মূলত তোমাদের তিনটি সাবজেক্ট থাকবে। কি কি থাকবে? ম্যাথ থাকবে, ইংলিশ থাকবে এবং জিকে জিএস থাকবে। তো এই তিনটি সাবজেক্টকে মূলত যদি তোমরা অ্যানালিসিস করো, দেখবে এই যে জিকে জিএস যে সাবজেক্টটা, তার কিন্তু সিলেবাসটা প্রচুর বড়, কিন্তু প্রচুর ফাস্ট সিলেবাস। তো এই যে প্রচুর বড় ভাস্ট সিলেবাসটাকে এটা কমপ্লিট করার জন্য যদি আমরা প্রতিটি সাবজেক্টের ইম্পর্টেন্ট টপিকগুলোকে একটু বেছে বেছে পড়ি, তাহলে কি হবে না, আমাদের এই যে এত বড় সিলেবাসটা এটা কভার করাটা অনেকটা আমাদের পক্ষে সুবিধাজনক হয়ে উঠবে। তো আজকের এই ভিডিওতে মূলত তাই তোমাদের সাথে জিকের প্রতিটি সাবজেক্টের কি কি গুরুত্বপূর্ণ টপিক তোমাদের জন্য হতে পারে সেগুলি তোমাদের সাথে আলোচনা করব। ওকে, চলো তাহলে শুরু করা যাক। শুরু করার আগে বলে রাখি, যেসব বন্ধুরা এই ধরনের ভিডিও বা বিভিন্ন গভর্নমেন্ট জব ভ্যাকেন্সির ভিডিও সম্বন্ধে আপডেট থাকতে চাও, তারা আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। ওকে, এবারে দেখো বোর্ডে আমি প্রতিটি ইনফরমেশন আলোচনা করছি। দেখো, প্রথমেই যেটা তোমাদেরকে বললাম কি না, ক্লার্কশিপ জিকে, ঠিক আছে, জিকে বা জিএস ইম্পর্টেন্ট টপিকস। ওকে, ইম্পর্টেন্ট টপিকস। দেখো কি আছে না, জিকের ইম্পর্টেন্ট টপিকস। ওকে, এবার দেখো প্রথমে আমি তোমাদেরকে বলে দিই যে এই যে জিকে বা জিএস এর আন্ডারে তোমাদের কোন কোন সাবজেক্ট আসবে। দেখো, জিকে জিএস এর আন্ডারে মোটামুটিভাবে ধরতে গেলে টোটাল 7টা সাবজেক্ট আছে। কি কি সাবজেক্ট? প্রথমেই যেমন যে হিস্ট্রি। ওকে, হিস্ট্রি বা ইতিহাস, সম্পূর্ণ ভারতবর্ষের ইতিহাস, বিশ্বের ইতিহাস এখানে অতটা গুরুত্বপূর্ণ নয়। ওকে, দ্বিতীয় নম্বর হচ্ছে জিওগ্রাফি বা ভূগোল, ঠিক, ভূগোল। ওকে, থার্ড নম্বরে কি না, পলিটি এবং ইকোনমি। মানে পলিটিক্যাল সায়েন্স এবং ইকোনমিক্স, এই দুটোকে আমি একসাথেই ধরেছি, যেটা হচ্ছে পলিটি এবং ইকোনমি। ওকে, তারপরে কি আছে না, জেনারেল সায়েন্স। ওকে, জেনারেল সায়েন্স এটা হচ্ছে অনেক বড় একটা টপিক। ওকে, তারপর সবচেয়ে ইম্পর্টেন্ট দুটো টপিক, যেটি হচ্ছে স্ট্যাটিক জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার। তাহলে এই মূলত এই 7টি সাবজেক্ট, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমি, জেনারেল সায়েন্স, স্ট্যাটিক জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার, এই 7টি সাবজেক্টকে টোটাল মিলিয়েই তোমাদের এই যে জিকে জিএসের যে তোমাদের টপিকগুলো কিন্তু তৈরি হবে। ওকে, বা কোশ্চেন পেপার তৈরি হবে। এবার তাহলে আমরা আলোচনা করি যে প্রতিটি এই যে তোমাদেরকে 7টি সাবজেক্ট বললাম, এর ইম্পর্টেন্ট টপিক কি হতে পারে। দেখো, প্রথমে আমি ইম্পর্টেন্ট টপিকগুলো স্টার্ট করছি এই দুটো সাবজেক্ট থেকে, স্ট্যাটিক জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার। কারণ যখন আমি এই যে জিএস এর সিলেবাসটা নিয়ে তোমাদের সাথে আলোচনা করেছিলাম, সেই ভিডিওটাতেই তোমাদেরকে বলেছিলাম যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার অ্যানালিসিস করে দেখা যায় যে এই 40 নম্বরের মধ্যে 50 থেকে 60% কোশ্চেন কিন্তু এই দুটো সাবজেক্ট থেকেই মূলত আসে, স্ট্যাটিক জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার। এই দুটো সাবজেক্টই হচ্ছে তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক। তো এই দুটোর থেকে আমি প্রথমে আলোচনা করছি, তারপর প্রতিটি সাবজেক্টের পরপর কী কী ইম্পর্টেন্ট টপিক হতে পারে সেগুলো নিয়ে মূলত আলোচনা করছি। ওকে, এবার এই টপিকগুলোর জন্য আমি আমার খাতাতে সমস্ত ইম্পর্টেন্ট টপিকগুলো লিখে নিয়েছি। ওকে, এবার তাহলে শুরু করি। দেখে এক একটা জিনিস তোমাদের সাথে আলোচনা করছি। ওকে, দেখো প্রথমেই যেটা হচ্ছে যে তোমাদের স্ট্যাটিক জিকে। ওকে, স্ট্যাটিক জিকেতে তোমাদের কি কি ইম্পর্টেন্ট টপিক হবে। দেখো, এই যে ইম্পর্টেন্ট টপিকগুলো আমি মূলত কি থেকে বেঁচেছি না, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার থেকে, সম্পূর্ণ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপারগুলো অ্যানালিসিস করেই কিন্তু আমি এই প্রতিটি সাবজেক্টের ইম্পর্টেন্ট টপিকগুলো বেছেছি। ওকে, তাহলে দেখো স্ট্যাটিক জিকে থেকে প্রথমে বলছি, স্ট্যাটিক জিকের যেটা ফার্স্ট ইম্পর্টেন্ট টপিক সেটি হচ্ছে আমাদের ডান্স। ঠিক আছে, আমাদের দেশে যে সমস্ত নৃত্যগুলো আছে সেগুলি ফোক ডান্স এবং ক্লাসিক্যাল ডান্স দুটোই, সেটি ভারতবর্ষের কোন রাজ্য থেকে এসেছে, তার সম্বন্ধিত বিখ্যাত ব্যক্তি কে আছে, মানে এমনি কোনো কোশ্চেন দিতে পারে যে কোনো একটি ব্যক্তির নাম দিয়ে দিল, তিনি কোন নৃত্যের সাথে যুক্ত, এই ধরনের কোশ্চেন। ওকে, ফার্স্ট টপিক। দ্বিতীয় নম্বর কি হবে না, ন্যাশনাল পার্ক। যে সমস্ত আমাদের দেশে ন্যাশনাল পার্কগুলো আছে, ইম্পর্টেন্ট ন্যাশনাল পার্ক, যেমন আমাদের জিম করবেট ন্যাশনাল পার্ক, তারপরে আমাদের যে অভয়ারণ্যগুলো আছে, জল্লাপাড়া অভয়ারণ্য, এই জিনিসগুলো এগুলো ভারতবর্ষের কোন রাজ্যে অবস্থিত এবং সেগুলি কিসের জন্য বিখ্যাত, যেমন কাজিরঙ্গা ন্যাশনাল পার্ক কিসের জন্য বিখ্যাত, এই যে টপিকগুলো, এইটা ইম্পর্টেন্ট। থার্ড টপিক যেটা হচ্ছে যে বিভিন্ন আমাদের দেশের যে ড্যামগুলো আছে, ড্যাম, রিজার্ভয়ার, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট, তারপর তোমার রিভার, পোর্টস, এই যেগুলো এগুলো ইম্পর্টেন্ট। ঠিক আছে, যে সমস্ত ড্যামগুলো আছে সেগুলি কোন রাজ্যে অবস্থিত, কোন নদীর উপর সেই ড্যামটি তৈরি করা হয়েছে, এটি ইম্পর্টেন্ট। ঠিক আছে, বিভিন্ন রিজার্ভয়ার যেগুলো আছে সেগুলো যে কোন নদীর উপর তৈরি হয়েছে, কোন রাজ্যে অবস্থিত আছে, এগুলো। বিভিন্ন নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টগুলো কোন রাজ্যে, তারাপুর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোন রাজ্যে অবস্থিত, এই যে কোশ্চেনগুলো। ওকে,
রিভার, ঠিক আছে, কোন রাজ্যের কোনটা ইম্পর্টেন্ট রিভার, তারপরে পোর্টস, যে সমস্ত আমাদের দেশে বন্দরগুলি আছে, নদী বন্দর সমুদ্র বন্দর দুটোই কোন রাজ্যে অবস্থিত, কিসের জন্য বিখ্যাত, এই জিনিসগুলো হচ্ছে তোমাদের ইম্পর্টেন্ট টপিক। এবং এই যে টপিকটা তোমাদেরকে বললাম ড্যাম, রিজার্ভয়ার, এটি কিন্তু ভূগোল বা জিওগ্রাফির জন্যও কিন্তু ইম্পর্টেন্ট। ওকে, এবং এটি কারেন্ট অ্যাফেয়ারেরও স্ট্যাটিক জিকেরও টপিক, আবার তোমার জিওগ্রাফিরও ইম্পর্টেন্ট টপিক। ওকে, তারপরে হচ্ছে তোমাদের ট্রাইবাল গ্রুপ, আমাদের দেশে যে সমস্ত ট্রাইবাল গ্রুপগুলো আছে ঠিক আছে, সেটি হচ্ছে একটা ইম্পর্টেন্ট টপিক। সেটি ওই যে সমস্ত গ্রুপগুলো কোন রাজ্যে অবস্থিত আছে, কোন রাজ্যে তারা বসবাস করে, এই ইম্পর্টেন্ট টপিক। ওকে, তারপর হচ্ছে তোমাদের ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, ঠিক আছে, যে সমস্ত রিসেন্ট, বিশেষ করে রিসেন্ট ইভেন্টের মধ্যে যেগুলো ইউনেস্কো ডিক্লেয়ার করেছে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে, সেগুলো খুব ইম্পর্টেন্ট। সেটি আমাদের দেশে কতগুলি আছে, বিভিন্ন যে সমস্ত ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট আছে সেগুলি কোন রাজ্যে অবস্থিত, কত সালে সেগুলিকে ডিক্লেয়ার করা হয়েছিল ইউনেস্কোর দ্বারা, এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট। তারপরে কিনা লেক এবং ওয়াটারফল, বিভিন্ন যে লেকগুলো আছে ওয়াটারফলগুলো আছে সেটি কোন রাজ্যে অবস্থিত, কোন নদীর উপর আছে, এগুলো ইম্পর্টেন্ট। ওকে, তারপরে হচ্ছে একটা ইম্পর্টেন্ট টপিক, সেটি যে লংগেস্ট, স্মলেস্ট এবং হাইট হিসাবে কোনটি সবচেয়ে বড়, ঠিক আছে, এগুলি শুধু ভারত এবং পৃথিবীতে যে কোনটি সবচেয়ে লংগেস্ট নদী, ঠিক আছে, সবচেয়ে লম্বা নদী বা সবচেয়ে ছোট দৈর্ঘ্যের নদী, এই জিনিসগুলো এগুলো কিন্তু ভারতবর্ষের রিলেটেডও তোমাকে পড়তে হবে, আবার বিশ্বের রিলেটেডও তোমাকে পড়তে হবে। তারপরে হচ্ছে ফার্স্ট পার্সন মেল এবং ফিমেল, সেটি ভারতবর্ষেরও হতে পারে এবং বিশ্বেরও হতে পারে, দুটোই কিন্তু তোমাকে পড়তে হবে। ওকে, ফার্স্ট পার্সন মেল, ফার্স্ট পার্সন ফিমেল। ওকে, তারপরে যে বিভিন্ন যে পাসেসগুলো আছে আমাদের দেশে সেগুলো ইম্পর্টেন্ট। তারপরে যে স্পোর্টস রিলেটেড কোশ্চেন কিন্তু এই পিএসসি ক্লার্কশিপের জন্য খুব ইম্পর্টেন্ট। স্পোর্টস ট্রফিজ, ঠিক আছে, যে সমস্ত ট্রফি, যেমন ইরানি ট্রফি কোন খেলার সাথে যুক্ত। ওকে, তারপর স্পোর্টস পার্সন, কোনো একটা স্পোর্টস পার্সনের নাম দিয়ে দিল, তিনি কোন খেলার সঙ্গে যুক্ত, বা স্পোর্টস রিলেটেড যে টার্মগুলো আছে, ঠিক আছে, কোনো একটা টার্ম দিয়ে দিল, সেটি কোন খেলার সঙ্গে যুক্ত, এগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে যে বিভিন্ন যে অ্যাওয়ার্ডগুলো আছে, নোবেল প্রাইজ হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। রিসেন্টলি 2023-এর যে সমস্ত নোবেল প্রাইজগুলো ডিক্লেয়ার হলো সেগুলো খুব ইম্পর্টেন্ট। তারপর অ্যাওয়ার্ড, যেমন তোমার ভারতরত্ন, তারপর তোমার পদ্মশ্রী, এই যে পুরস্কারগুলো, এগুলোর ব্রিফ ইতিহাস, কত সাল থেকে শুরু হয়েছিল, প্রথম কে পেয়েছিল, রিসেন্ট কে পেলো, দেখো রিসেন্ট যেগুলো পেলো সেগুলো অবশ্যই কারেন্ট অ্যাফেয়ারের টপিক, কিন্তু প্রথম কে পেয়েছিল বা কত সালে শুরু হয়েছিল সেগুলো কিন্তু স্ট্যাটিক জিকের টপিক। ওকে, তারপর রিসেন্টলি যে সমস্ত বুকস অ্যান্ড অথার, ঠিক আছে, রিসেন্টলি এবং যে সমস্ত বিখ্যাত বইগুলো আছে এবং তাদের লেখক বা অথার কে, এটা একটা ইম্পর্টেন্ট টপিক। তারপর তোমার নোবেল প্রাইজ, যেটা তোমাদেরকে আগেই বললাম। তারপর যে সমস্ত মিলিটারি এক্সারসাইজগুলো হয় ভারতের সাথে বিভিন্ন দেশে, যে সমস্ত রিসেন্ট মিলিটারি এক্সারসাইজগুলো হয় তার ব্রিফ হিস্ট্রি, এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট। ওকে, তারপর একটা ইম্পর্টেন্ট টপিক যেটা হচ্ছে যে স্পেস এজেন্সি, যে সমস্ত স্পেস এজেন্সিগুলো আছে সারা বিশ্বের বিভিন্ন দেশে। দেখো এই স্পেস এজেন্সি বলতে যেমন আমাদের দেশের ইসরো সম্বন্ধে সমস্ত কোশ্চেন কিন্তু তোমাদেরই করতে হবে, ইসরোর থেকে কিন্তু কোশ্চেন আসার সম্ভাবনা কিন্তু প্রবল। তাছাড়া যেমন নাসা, তারপর তোমার জাপানের, ইউরোপিয়ান স্পেস এজেন্সি, রাশিয়ার, চায়নার, এই যে বিভিন্ন ইম্পর্টেন্ট দেশের স্পেস এজেন্সিগুলো আছে, এগুলোর থেকে কিন্তু কোশ্চেন আসবে। তারপর একটা ইম্পর্টেন্ট টপিক যেটা হচ্ছে কারেন্সি এবং ক্যাপিটাল, বিভিন্ন দেশের রাজধানী এবং তার মুদ্রা, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট টপিক, এর থেকে কোশ্চেন আসবে। তারপরে যে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, বিভিন্ন ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, তার ফুল ফর্ম কি, কত সালে তার প্রতিষ্ঠা হয়েছিল, কোথায় হেডকোয়ার্টার, এগুলো যেমন IMF এর হেডকোয়ার্টার কোথায়, বা ইউনাইটেড নেশনের হেডকোয়ার্টার কোথায়, সেটি কত সালে প্রতিষ্ঠা করা হয়েছিল, এই টপিকগুলোই হচ্ছে তোমাদের স্ট্যাটিক জিকের মূলত রিলেটেড ইম্পর্টেন্ট টপিক। এই টপিকগুলো যদি তোমরা করো তাহলে দেখবে স্ট্যাটিক জিকের অনেকটাই কিন্তু প্রিপারেশন তোমাদের হয়ে যাবে, এগুলো তোমায় করতেই হবে। এগুলোই কিন্তু রিসেন্টের উপর এবং যে সমস্ত প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপারে কিন্তু এগুলোর থেকে কোশ্চেন কিন্তু বেশি এসেছিল। দেখো তোমরা অনেকে বলতে পারো যে স্ট্যাটিক জিকের একটু বেশি টপিক আমি বলে দিলাম, হ্যাঁ বেশি টপিকই আমি বললাম। তার মূল কারণ যেটা হচ্ছে তোমাদের কাছে কিন্তু একটু পিএসসি ক্লার্কশিপ পরীক্ষার জন্য এখন সময়টা অনেকটা বেশি অ্যাভেলেবেল আছে, অতএব এই সময়টা কিন্তু তোমরা কিন্তু ব্যবহার করে এই সমস্ত টপিকগুলোকে কিন্তু তোমরা ইজিলি কভার করতে কিন্তু পারবে। তার জন্য একটু বেশি টপিকে আলোচনা করলাম। স্ট্যাটিক জিকের থেকে কিন্তু কোশ্চেন তোমরাও জানো যে বেশি কিন্তু কোশ্চেন স্ট্যাটিক জিকের থেকেই আসবে। ওকে, এরপরে আসছি আমি কারেন্ট অ্যাফেয়ারের কথায়। দেখো কারেন্ট অ্যাফেয়ার ইম্পর্টেন্ট টপিক বলে তো কিছু হয় না, তোমাকে বিগত এক বছরের কারেন্ট অ্যাফেয়ার করতে হবে। সো সিম্পল একদম কথা, 2023 থেকে
2023 মোটামুটি 2023 থেকে পারলে করবে, না পারলে করার দরকার নেই। মোটামুটি ওই মে জুন 2023-এর মে জুন মাস থেকে এই তোমাদের 2024-এর মে জুন মাসের এই যে এক বছরটা, এই এক বছরের যে সমস্ত ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ারের কোয়েশ্চেন কিন্তু তোমাদেরই করতে হবে। এবং আরেকটা জিনিস তোমাদেরকে বলে রাখি, এই দুটোর ক্ষেত্রে স্ট্যাটিক জি এবং কারেন্ট অ্যাফেয়ার দুটোকে কিন্তু রিলেটেড করে তোমাকে পড়তে হবে। কিভাবে করবে দেখো, স্ট্যাটিক জিকে যেটা ইম্পর্টেন্ট টপিক, যেমন তোমাদেরকে বললাম স্পেস এজেন্সির মধ্যে ইসরো রিসেন্টলি কোন মিশন লঞ্চ করেছে সেটি তো আবার চলে এলো তোমার কারেন্ট অ্যাফেয়ারের টপিকে। তার জন্য যখন তুমি স্ট্যাটিক জিকে পড়বে তার মধ্যে দেখে নেবে যে কোন টপিকটা তোমার কারেন্ট অ্যাফেয়ারের ক্ষেত্রে হতে পারে, বা যখন কারেন্ট অ্যাফেয়ার পড়বে সেটিও দেখে নেবে যে কোন টপিকটা স্ট্যাটিক জিকে। যেমন যখন তুমি কারেন্ট অ্যাফেয়ারে ইসরোর বিভিন্ন মিশন নিয়ে পড়ছো, তখন তোমাকে তার সাথে কিন্তু রিলেটেড করে পড়ে নিতে হবে ইসরোর ইতিহাস, ইসরোর প্রথম চেয়ারম্যান কে ছিল, ইসরোর হেডকোয়ার্টার কথা, এগুলো সব স্ট্যাটিক জিকের টপিক। তার জন্য দুটোকে কিন্তু এভাবে রিলেটেড করে পড়লে দেখবে দুটোকেই কিন্তু ইজিলি তোমরা একসাথে অনেকটা টপিক কিন্তু কভার বা অনেকটা সিলেবাস কিন্তু এই দুটোর কভার করতে পারবে। ওকে, বোঝা গেল তাহলে স্ট্যাটিক জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার। ওকে, এরপরে আসছি আমি এই সমস্ত সাবজেক্টগুলির কথায়। দেখো, প্রথম যেটা হচ্ছে হিস্ট্রির কোন টপিক ইম্পর্টেন্ট। প্রথমেই তোমাদেরকে বললাম যে বিশ্বের ইতিহাস মোটামুটি অতটা ইম্পর্টেন্ট নয়, ভারতবর্ষের সমস্ত ইতিহাসটাই কিন্তু তোমাদেরকে পড়তে হবে। ওকে, এনসিয়েন্ট হিস্ট্রি, মিডিয়াভাল হিস্ট্রি এবং মডার্ন হিস্ট্রি পুরোটাই। ওকে, এবারে এই হিস্ট্রির মধ্যে কোন টপিকগুলো বিশেষভাবে তোমায় গুরুত্ব দিতে হবে সেগুলো দেখো। হিস্ট্রির মধ্যে প্রথম যেটা হচ্ছে সিন্ধু সভ্যতা, হরপ্পা সভ্যতা, মহেঞ্জোদারো সভ্যতা। এই তিনটা যে সভ্যতাগুলো আমাদের দেশে ছিল, এগুলো হচ্ছে এগুলোর সম্বন্ধে সমস্ত ডিটেলস কিন্তু তোমাদেরকে কিন্তু পড়তে হবে। এখান থেকে কিন্তু কোশ্চেন আসার সম্ভাবনা কিন্তু প্রবল। ওকে, দ্বিতীয় যে টপিকটা হচ্ছে সেটি হচ্ছে বৌদ্ধ এবং জৈন সম্মেলন। ঠিক আছে, কত সালে হয়েছিল, কার আমলে হয়েছিল, এগুলো বৌদ্ধ এবং জৈন সম্মেলন। তারপরে হচ্ছে গৌতম বুদ্ধ এবং মহাবীর, তাদের জন্ম কোথায় হয়েছিল, মৃত্যু কোথায় হয়েছিল, এই জিনিসগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। ওকে, তারপরে আসছে আমাদের মুঘল সাম্রাজ্য সম্বন্ধে কিন্তু ডিটেলসটা তোমাকে খুব ভালোভাবে পড়তে হবে। ওকে, তারপরে আসছি কি না, সেই সময় যে সমস্ত গুরুত্বপূর্ণ যুদ্ধ হয়েছিল এবং বিভিন্ন সন্ধিগুলো হয়েছিল, যেমন আমাদের পলাশির যুদ্ধ কত সালে হয়েছিল, বক্সারের যুদ্ধ কত সালে হয়েছিল, এগুলো খুব ইম্পর্টেন্ট। ওকে, তারপরে আসছি রিসেন্ট টপিক, যেটা হচ্ছে তোমার রিসেন্ট কি যে মডার্ন হিস্ট্রির টপিক, সেটি হচ্ছে প্রথম হচ্ছে স্বাধীনতা সংগ্রাম, যেটি হচ্ছে 1857 মহাবিদ্রোহ থেকে শুরু। এই যে 1857 মহাবিদ্রোহ থেকে যে টপিকগুলো স্টার্ট হচ্ছে, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, তোমাকে খুব গুরুত্ব সহকারে কিন্তু পড়তে হবে। তাহলে প্রথম হচ্ছে স্বাধীনতা সংগ্রামের মধ্যে দুটো ইম্পর্টেন্ট জিনিস তোমাদেরকে বলে দিই, যেটা হচ্ছে মহাত্মা গান্ধী রিলেটেড সমস্ত কোশ্চেন। মহাত্মা গান্ধী রিলেটেড প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার যদি অ্যানালিসিস করো, দেখবে মহাত্মা গান্ধী রিলেটেড কিন্তু অনেক কোশ্চেন কিন্তু এসেছিল। ওকে, তার জন্য মহাত্মা গান্ধী রিলেটেড সমস্ত কোশ্চেন তোমায় খুব ভালোভাবে পড়তে হবে। দ্বিতীয় ইম্পর্টেন্ট টপিক হচ্ছে কি না, ভারতীয় জাতীয় কংগ্রেস রিলেটেড সমস্ত জিনিস কিন্তু তোমাকে ভালোভাবে পড়তে হবে। ওকে, আর তার সাথে কিনা বাংলার ইতিহাস, আমাদের পশ্চিমবঙ্গের বাংলার ইতিহাসটা কিন্তু তার সাথে পড়তে হবে। আরেকটা জিনিস তোমাদেরকে ইম্পর্টেন্ট টপিক বলে দিই, যেটা আমরা অনেকে একটু ছেড়ে দিই বা ইগনোর করে দিই, কিন্তু ওর থেকে কোশ্চেন আসে, যেটি এনিশিয়েন্ট সময়ের, যেটি হচ্ছে আমাদের দক্ষিণ ভারতের যে ইতিহাসটা, চোল পাল, এই ইতিহাসটা কিন্তু আমরা অনেকে ইগনোর করি, কিন্তু দেখবে যে কোনো কোশ্চেনে, যে কোনো পরীক্ষাতে এই রিলেটেড এই যে টপিকটা দক্ষিণ ভারতের ইতিহাস, এখান থেকে কিন্তু কোশ্চেন আসে। অতএব এটা কিন্তু ছেড়ো না, এটা তোমরা কিন্তু ভালোভাবে একটু পড়ে নেবে। ওকে, তাহলে এই টপিকগুলো হলো মোটামুটি হিস্ট্রির ইম্পর্টেন্ট টপিকগুলো। ওকে, এরপর আসছি আমি জিওগ্রাফির কোথায়। দেখো, জিওগ্রাফি বলতেও প্রথমে তোমাদেরকে বলে দিই যে জিওগ্রাফি তো বিশ্বের জিওগ্রাফি খুব একটা ইম্পর্টেন্ট নয়। প্রথমে কি পড়তে হবে না, ভারতের জিওগ্রাফি। ঠিক আছে, ভারতের ভূগোলে কি সিম্পল যেগুলো, যে নদ নদী পাহাড় পর্বত এগুলো তো আছেই আছে, তার সাথে কি পড়বে না প্রাকৃতিক ভূগোল। এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট, বায়ুমণ্ডল, বায়ুমণ্ডল, সৌরজগৎ, এগুলো যেগুলো আছে, ঠিক আছে, যেগুলো প্রাকৃতিক ভূগোল বা ন্যাচুরাল জিওগ্রাফির আন্ডারে আসে সেগুলো। আর তার সাথে যেটা পড়বে সেটি হচ্ছে পশ্চিমবঙ্গের ভূগোলটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, পশ্চিমবঙ্গের ভূগোলটা কিন্তু খুব ভালোভাবে পড়ে যাবে। দেখো, স্ট্যাটিক জিকের সময় তোমাদেরকে বলে দিলাম স্ট্যাটিক জিকে এবং জিওগ্রাফি এই দুটোকে একটু কিন্তু রিলেটেড করে কিন্তু পড়বে। স্ট্যাটিক জিকে যখন পড়বে দেখবে অনেক টপিক কিন্তু চলে আসবে তোমার জিওগ্রাফির আন্ডারে, তার জন্য দেখবে দুটোকে একসাথে কিন্তু তোমরা কিন্তু কভার করে নেবে। ওকে, এই হলো জিওগ্রাফি। এরপর আসছে পলিটি এবং ইকোনমিতে বলে দিই এই দুটো সাবজেক্ট থেকেই খুব একটা ডিটেলসে কিছু পড়ার দরকার নেই। বিরাট কিছু পলিটি ইকোনমির থেকে কোশ্চেন আসবে না, সিম্পল যে কোশ্চেনগুলো আসে সেগুলো মোটামুটি আসবে। তোমাদেরকে বলে দিই পলিটির থেকে কি সিম্পল টপিক তোমাদেরকে পড়তে হবে। দেখো, প্রথমে কি পড়বেন, ইম্পর্টেন্ট আর্টিকেলগুলো।
আমাদের সংবিধানের যে ইম্পর্টেন্ট আর্টিকেলগুলো আছে সেগুলো প্রথমে পড়বে। দ্বিতীয় পড়বে সোর্স অফ কনস্টিটিউশন, মানে আমাদের যেমন বিভিন্ন যে তোমাদের দায়িত্ব আছে, কর্তব্য আছে, সেগুলি আমাদের দেশের যে সংবিধান সেগুলি কোন দেশ থেকে নেওয়া হয়েছিল, এগুলো মানে সোর্স অফ কনস্টিটিউশন। তারপরে যে কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট, যে সমস্ত অ্যামেন্ডমেন্টগুলো করা হয়েছিল সেটি কোন সম্পর্কিত অ্যামেন্ডমেন্ট ছিল, কততম অ্যামেন্ডমেন্ট ছিল, তোমার তারপরে কত সালে করা হয়েছিল, এগুলো ইম্পর্টেন্ট। দ্বিতীয় হচ্ছে যেমন পার্লামেন্টের যে সমস্ত ক্ষমতা, তারপর তোমার প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার, এই যে টপিকগুলো, এগুলো মানে সিম্পল টপিক পলিটিক্যাল সায়েন্সের আন্ডারে, এগুলো পড়লেই হবে। আর ইকোনমির থেকে খুব একটা কিছু পড়ার দরকার নেই, দু চারটে জিনিস তোমাদেরকে বলে দিচ্ছি, যেমন জিডিপি পড়বে, ঠিক আছে, জিডিপি, এনডিপি, এই যে বেসিক যে জিনিসগুলো। তারপর আরবিআই যে সমস্ত ফাংশনিং, ঠিক আছে, মানে আমাদের দেশের ইকোনমিতে আরবিআই এর রোল কি, বাস এই যে ইম্পর্টেন্ট টপিকগুলো সেগুলোই পড়বে, তাহলে দেখবে পলিটি এবং ইকোনমি দুটোই কিন্তু কভার হয়ে যাবে। ওকে, এরপরে আসছে লাস্টলি জেনারেল সায়েন্সের কথায়। দেখো, আগের বছরের কোশ্চেন যদি ফলো করো তাহলে দেখবে যে জেনারেল সায়েন্স থেকে কিন্তু খুব একটা কোশ্চেন কিন্তু আসেনি। কিন্তু আমার যেটা মনে হয়, বা রিসেন্ট যে সমস্ত পরীক্ষাগুলো হচ্ছে, তাতে আমাদের রাজ্য সরকারের হোক বা কেন্দ্রীয় সরকারের হোক, দেখো পিএসসি ক্লার্কশিপ পরীক্ষাটা অনেক দিন আগে হয়েছিল 2019-এ, তারপরে কিন্তু আর পিএসসি ক্লার্কশিপের পরীক্ষা কিন্তু হয়নি। কিন্তু রিসেন্টলি যে সমস্ত পরীক্ষাগুলো হচ্ছে সেগুলো অ্যানালিসিস করলে দেখা যায় যে জেনারেল সায়েন্সের কোশ্চেন কিন্তু প্রতিটি পরীক্ষাতেই কিন্তু বাড়ছে। আমার যেটা মনে হয় যে পিএসসি ক্লার্কশিপ পরীক্ষাতে এবারে যে কোশ্চেন হবে সেখানে কিন্তু জেনারেল সায়েন্সের ওয়েটেজটা দেখবে একটু বাড়ানো হবে, মানে প্রিভিয়াস ইয়ারের থেকে একটু বাড়ানো হবে। তা জেনারেল সায়েন্সের ইম্পর্টেন্ট টপিক বলতে দেখো, এখানে মোটামুটি 4টি সাবজেক্ট আছে, ফিজিক্স আছে, কেমিস্ট্রি আছে, বায়োলজি আছে, এনভায়রনমেন্টাল সায়েন্স আছে। এই 4টি সাবজেক্টকে কিন্তু খুব মানে গুরুত্ব দিয়ে তোমাদের কিন্তু পড়তে হবে। দেখো, এখানে কিন্তু আমি কোনো ইম্পর্টেন্ট টপিক বাছা কিন্তু খুব মুশকিল, কারণ এই 4টি সাবজেক্টেই খুব হচ্ছে ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট, এবং 4টি সাবজেক্টেই প্রতিটি টপিকেই কিন্তু খুব ইম্পর্টেন্ট। তার জন্য তোমরা শুধু যে প্রিভিয়াস ইয়ারে জেনারেল সায়েন্স আসেনি বলে জেনারেল সায়েন্সটাকে ইগনোর করবে, এই ভুলটা কিন্তু করো না। জেনারেল সায়েন্সটা কিন্তু অবশ্যই কিন্তু ভালোভাবে পড়বে, জেনারেল সায়েন্স থেকে কিন্তু কোশ্চেন আসার সম্ভাবনা কিন্তু আছেই আছে। ওকে, তার জন্য জেনারেল সায়েন্সের খুব একটা রিসেন্ট আমি মানে কোনো টপিক আমি বলছি না, তোমরা কিন্তু পুরো জেনারেল সায়েন্সটাই কিন্তু ভালোভাবে পড়বে। ওকে, তাহলে এই হলো মোটামুটি পিএসসি ক্লার্কশিপ পরীক্ষার তোমাদের সমস্ত ইম্পর্টেন্ট প্রতিটি সাবজেক্টের সমস্ত ইম্পর্টেন্ট টপিকগুলো। এই টপিকগুলোকে প্রথমে রিসেন্টলি তোমরা খুব ভালোভাবে কভার করে নাও। আর কি না, এই টপিকগুলো বললাম মানে এই টপিকগুলোর থেকেই কোশ্চেন আসবে, বাকি কিছু পড়বো না, এই ধরনের মেন্টালিটি কিন্তু রাখবে না। তোমাদের কিন্তু সব কিছুই পড়তে হবে, ঠিক আছে, সব কিছুই পড়তে হবে, কারণ জিএস বা জেনারেল স্টাডিজের কিন্তু সিলেবাসটা কিন্তু একটা প্রচুর বড় সিলেবাস। এখানে কোথার থেকে কী কোশ্চেন আসবে সেটি কেউ জানে না। এই যে জিনিসগুলো তোমাদেরকে বলে দিলাম, এই টপিকগুলো এইগুলো একটু ভালোভাবে গুরুত্ব দিয়ে পড়বে, কারণ প্রিভিয়াস ইয়ারে এগুলোর থেকে বেশি কোশ্চেন এসেছে, এই বছরও পরীক্ষাতে কিন্তু এই টপিকগুলোর থেকে কোশ্চেন আসার সম্ভাবনা কিন্তু বেশি। ওকে, আর কি না, আর যে সমস্ত তোমাদেরকে জিনিসগুলো বললাম যে রিলেটেড করে কিন্তু তোমরা কিন্তু পড়বে, সেক্ষেত্রে তোমাদের কিন্তু দেখবে এই বড় সিলেবাসটা কভার করতে অনেকটা সুবিধা, মানে স্ট্যাটিক জিকের সাথে কারেন্ট অ্যাফেয়ার, স্ট্যাটিক জিকের সাথে জিওগ্রাফির, এভাবে রিলেটেড করে কিন্তু তোমরা কিন্তু প্রিপারেশনটা করবে। ওকে, ঠিক, তাহলে এই হলো পিএসসি ক্লার্কশিপ পরীক্ষার সমস্ত প্রতিটি সাবজেক্টের সমস্ত ইম্পর্টেন্ট টপিকগুলো। এই টপিকগুলো তোমরা ভালোভাবে রেডি করো, দেখবে তোমাদের প্রিপারেশনের লেভেলটা খুব ভালো হবে। ওকে, ঠিক আছে, তাহলে যেসব বন্ধুদের এই ভিডিওটি ভালো লাগলো তারা অবশ্যই ভিডিওটি লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, এবং এই ধরনের ভিডিও সম্বন্ধে আপডেট থাকার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।